হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। আজকে আমরা শুরু করব ক্লাস 9 এর তৃতীয় চ্যাপ্টার, মানে তৃতীয় অধ্যায়, জৈবিক প্রক্রিয়া। সেই জৈবিক প্রক্রিয়ার মধ্যে ফার্স্ট ইউনিট সালোক সংশ্লেষ। তবে ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলবো সঙ্গে একটু খাতা এবং কলম রাখবে, ঠিক আছে? ছোট ছোট পয়েন্টগুলো যেগুলো মনে হবে যে এগুলো লিখে নিলে ভালো হবে সেইগুলো লিখে নেবে, ঠিক আছে? চলো আজকে শুরু করছি। আমি তোমাদের সঙ্গে সুরজিৎ। আজকে আমরা শুরু করব হচ্ছে ক্লাস 9 এর অধ্যায় নম্বর 3। তাহলে ক্লাস হচ্ছে 9, ক্লাস 9 3 নম্বর অধ্যায়। তার চ্যাপ্টার হচ্ছে 3 নম্বর, ঠিক আছে? 3 নম্বর চ্যাপ্টারে আছে কি বলেছে, জৈবিক প্রক্রিয়া। তার মধ্যে শুরু করব হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ। তাহলে আজকে শুরু করব হচ্ছে সালোক সংশ্লেষ। এটা ইংলিশে বলা হয়ে থাকে ফটোসিনথেসিস, ঠিক আছে? পৃথিবীতে যখন জীবের সৃষ্টি হয়েছিল, সর্বপ্রথম সৃষ্টি হয়েছিল হচ্ছে উদ্ভিদ রাজ্য, এবং উদ্ভিদেরাই একমাত্র যারা কেবলমাত্র নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, অন্য কারো উপর নির্ভরশীল নয়, একমাত্র উদ্ভিদই। এই যে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, সেই জন্য তাদেরকে স্বভোজী বলা হয়। এবং এই নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, এই যে প্রক্রিয়া বা প্রসেস, এটাকে বলা হয়ে থাকে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস, তাহলে 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস প্রথম ফটোসিনথেসিস শব্দটি প্রচলন করেন। তাহলে কি শব্দ? বার্নেস প্রথম যে শব্দটা নির্বাচন করেছিল সেটা হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিস, তাহলে কে প্রচলন করেছিল ফটোসিনথেসিস শব্দটা? বিজ্ঞানী বার্নেস 1898 সালে। এই ফটোসিনথেসিস শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখা যাবে এটা সাধারণত দুটো শব্দের সমন্বয়ে গঠিত, অর্থাৎ গ্রিক ভাষায় শব্দটা, তাহলে গ্রিক শব্দ হচ্ছে ফটোস, তাহলে এটা হচ্ছে গ্রিক শব্দ কি? ফটোস। এই ফটোস শব্দের অর্থ হচ্ছে আলো। তাহলে ফটোস শব্দের অর্থ হচ্ছে আলো। আর হচ্ছে সিনথেসিস শব্দের অর্থ হচ্ছে সংশ্লেষ। তাহলে এই দুটোকে একত্রে যুক্ত করলে দেখা যাবে আলোর উপস্থিতিতে কোনো কিছুকে সংশ্লেষ করাকে বলা হয়ে থাকে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস, ঠিক আছে? অর্থাৎ আলোর উপস্থিতিতে খাদ্য সংশ্লেষ হওয়াকে, তাহলে আলোর উপস্থিতিতে খাদ্যবস্তু সংশ্লেষিত হওয়াকে বলা হয়ে থাকে সালোক সংশ্লেষ। বোঝা গেল? এইবার আলোর উপস্থিতিতে কোনো কিছু সংশ্লেষ হওয়াকে যে সংশ্লেষ বলা হচ্ছে, সেই জন্য এটাকে সালোক সংশ্লেষ বলা হচ্ছে। তাহলে এটা আমরা সালোক সংশ্লেষ কথার অর্থটা বুঝলাম, যে সালোক সংশ্লেষটার মানেটা কি। তাহলে প্রথম বার্নেস 1898 সালে ফটোসিনথেসিস শব্দটা প্রচলন করেছিল। এবার তাহলে সালোক সংশ্লেষ, যেরকম আমাদের বাড়িতে রান্না করতে গেলে বিভিন্ন রকমের জিনিসপত্রের দরকার হয়ে যায়, ঠিক তেমনই সালোক সংশ্লেষ হতে গেলে উদ্ভিদের বিভিন্ন রকমের জিনিসপত্র লাগে। কি কি সেই সমস্ত জিনিসপত্রগুলো? সাধারণত কার্বন ডাই অক্সাইড,
তাহলে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড নেয়, কার্বন ডাই অক্সাইড মূলরোমের সাহায্যে জল শোষণ করে, আর সূর্য থেকে সূর্যালোক 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 আর কোথায় ঘটে? ক্লোরোফিল যুক্ত কোষে, মানে সবুজ যে জায়গাটা, অর্থাৎ ক্লোরোফিল যুক্ত কোষে হয়ে থাকে। তাহলে এই শব্দগুলোর সাহায্যে, এই শব্দগুলো যদি আমরা পরপর যুক্ত করে দিই তাহলে দেখো একটা ডেফিনেশন পাওয়া যায়। এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা উদ্ভিদের একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষ কাকে বলে? তাহলে বলবো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ক্লোরোফিলযুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে। তাহলে সালোক সংশ্লেষ কাকে বলে? দেয় অনেক সময় কোশ্চেনে দেয় যে সালোক সংশ্লেষ বলতে কি বোঝো, বা সালোক সংশ্লেষ কাকে বলে, বা সালোক সংশ্লেষ কি, এইভাবে আসে। তাহলে আমরা লিখবো এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় এটা একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত কার্বন ডাই অক্সাইড, তাহলে পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং মূলরোম দ্বারা শোষিত জল এর সহায়তায় কি করবে? সরল শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করবে। সরল শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং উপজাত পদার্থ হিসাবে জল উপজাত পদার্থ হিসাবে কি উৎপন্ন হবে? অক্সিজেন। এবং উপজাত পদার্থ হিসাবে জল এবং অক্সিজেন, লিখে দিলাম জল ও অক্সিজেন উৎপন্ন হয়। অক্সিজেন উৎপন্ন হলো, তাকে কি বলবো? অক্সিজেন উৎপন্ন হয় তাকে বলা হয় সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস ঠিক আছে, বা ফটোসিনথেসিস বলা হয়। তাহলে বোঝা গেল সালোক সংশ্লেষ কাকে বলে। সালোক সংশ্লেষ সাধারণত উদ্ভিদের একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া কোথায় ঘটে? ক্লোরোফিল যুক্ত কোষে।
কিসে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং সূর্যালোক ফোটন কণা যেটা আর মূলদম দ্বারা শোষিত জল ঘটে একটা সরল শর্করজাত খাদ্য তৈরি করে এবং উপজাত পদার্থ হিসাবে কি হয়, জল এবং অক্সিজেন উৎপন্ন হয়, যেটা পরিবেশে মুক্ত হয়, তাকে বলা হয়ে থাকে সালোক সংশ্লেষ বলা হয়ে থাকে। বোঝা গেল? এবার সালোক সংশ্লেষটা কোথায় ঘটে? সালোক সংশ্লেষটা কোথায় ঘটে আর সালোক সংশ্লেষটা কখন হয়? রাত্রেবেলা হয় না দিনের বেলা হয় না দিন রাত দুটো সময়ই হয়, সেটা দেখি। তাহলে সালোক সংশ্লেষ সাধারণত কখন ঘটে থাকে? তাহলে হচ্ছে সালোক সংশ্লেষের তোমার সময় অর্থাৎ কখন ঘটে থাকে, সময়কাল। তাহলে সালোক সংশ্লেষের সময়কাল, সময়কাল অর্থাৎ কখন সালোক সংশ্লেষ হয়। সালোক সংশ্লেষ সাধারণত আলোর উপস্থিতিতে হয়, দিন রাত্রির কোনো ব্যাপার নেই, আলোর উপস্থিতিতে হয়ে থাকে সালোক সংশ্লেষ। এবার কত তরঙ্গ দৈর্ঘ্যের উপর ভিত্তি করে সালোক সংশ্লেষটা হয়ে থাকে? সাধারণত আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি 390 থেকে 760 ন্যানোমিটারের মধ্যে হয়, এই যদি তরঙ্গ দৈর্ঘ্যটা থাকে আলোর, ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষ হওয়া সম্ভব। রাত্রেবেলাও হতে পারে যদি এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোটা থাকে। তাহলে সাধারণত দেখা যায় যে দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে যে সূর্যালোকের অদৃশ্য ফোটন কণাটা শোষণ করে, তার মধ্যে এই তরঙ্গ দৈর্ঘ্য বর্তমান থাকে। কিন্তু রাত্রেবেলাতে যেহেতু সূর্যের আলো পৌঁছায় না অর্থাৎ থাকে না এবং কৃত্রিম আলোতে হওয়া সম্ভব, কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করা ততটা সম্ভব নয়, সেই জন্য সালোক সংশ্লেষ একটা কম হয়। রাত্রেবেলাও হয় কিন্তু তার পরিমাণটা খুবই কম হয়। তাই পৃথিবীতে, এই বিরাট পৃথিবীতে কৃত্রিম আলো দিয়ে সালোক সংশ্লেষ করানো সম্ভব নয়। তাই সাধারণত সালোক সংশ্লেষটা দিনের বেলা হয়ে থাকে। তাহলে সালোক সংশ্লেষটা কখন হয়ে থাকে? দিনের বেলা হয়ে থাকে। এবং যদি গোটা পৃথিবীতে কৃত্রিম আলো ব্যবহার করা যায় তাহলে রাত্রেও সালোক সংশ্লেষ হয়। তবে এখন দেখবে, এখন তো উন্নত প্রযুক্তিবিদ্যায় দেখবে রাতের বেলায় কোনো কোনো ক্ষেতে বা খামারে দেখবে আলো দেওয়া থাকে। কেন আলো দেওয়া থাকে? কারণ সেই সময়ে তারা যেন সালোক সংশ্লেষটা করতে পারে এবং তাদের গ্রোথটা যেন ভালো, ওই সালোক সংশ্লেষ করবে, ফলে শর্করাজাতীয় খাদ্য তৈরি করবে এবং তাদের গ্রোথটা ভালো হবে, ফলে সেই সমস্ত উদ্ভিদগুলি তাড়াতাড়ি ফুল এবং ফলের সৃষ্টি হবে। এটা এখন প্রযুক্তিবিদ্যাতে হয়েছে। কিন্তু সাধারণত সালোক সংশ্লেষ হয়ে থাকে দিনের বেলায়। তাহলে দিনের সালোক সংশ্লেষ হচ্ছে কখন হয়? দিনের বেলায়, দিনের বেলায় হয়। এবং যে তরঙ্গ দৈর্ঘ্য শোষণের ফলে সালোক সংশ্লেষটা হয়ে থাকে সেটা হচ্ছে 390 থেকে 760 ন্যানোমিটার। এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি শোষণ করে দিনের বেলায়, সেই জন্য তখন সালোক সংশ্লেষটা হয়। বোঝা গেল? এইবার সালোক সংশ্লেষটা কোথায় হয় অর্থাৎ স্থান। সালোক সংশ্লেষ সাধারণত যে সমস্ত জায়গায় ক্লোরোফিল থাকে অর্থাৎ সবুজ থাকে, যে সমস্ত জায়গাগুলো হচ্ছে সবুজ বর্ণের হয়, সেই জায়গাতেই তোমার সালোক সংশ্লেষ হবে। অর্থাৎ সবুজ বর্ণের যে জায়গা, সবুজ হলেই সেই জায়গা কি থাকবে? ক্লোরোফিল থাকবে। তাহলে সালোক সংশ্লেষটা কোথায় হয়? তাহলে স্থান দেখবো। তাহলে সালোক সংশ্লেষ সাধারণত ক্লোরোফিল যুক্ত সবুজ কোষে হয়ে থাকে। তাহলে সালোক সংশ্লেষ কোথায় হয়ে থাকে? ক্লোরোফিল যুক্ত সবুজ কোষে হয়। এটা ক্লোরোফিল সমন্বিত যে জায়গায় ক্লোরোফিল থাকবে সেই জায়গাতে হচ্ছে সালোক সংশ্লেষ। সাধারণত হচ্ছে কোথায় হয়ে থাকে? পাতাটা সবুজ বর্ণের বেশি হয়ে থাকে, অর্থাৎ ক্লোরোফিল যুক্ত সবুজ পাতায় উদ্ভিদের, তাহলে ক্লোরোফিল যুক্ত সবুজ পাতায় উদ্ভিদের
সালোক সংশ্লেষের প্রধান স্থান। তাহলে ক্লোরোফিল যুক্ত সবুজ পাতাতে সালোক সংশ্লেষের প্রধান স্থান হয়ে থাকে। কেন হয়ে থাকে? কারণ পাতার মেসোফিল কলা আছে। তাহলে পাতার মেসোফিল কলার কোষগুলিতে, এই পাতার সবুজ পাতাতে কি থাকে? মেসোফিল। তাহলে মেসোফিল কলার কোষগুলিতে মেসোফিল কলার কোষগুলিতে মেসোফিল কলার কোষগুলিতে কি থাকে? ওখানে প্যালিসেড প্যারেনকাইমা থাকে এবং স্পঞ্জি প্যারেনকাইমা থাকে। তাহলে এই মেসোফিল কলার কোষগুলিতে প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা এই দুটো থাকে। তাহলে থাকে কি থাকে? প্যালিসেড প্যারেনকাইমা আর কি থাকে? আর থাকে স্পঞ্জি প্যারেনকাইমা। এইগুলো তোমার হচ্ছে কিসে থাকে? পাতার মেসোফিল কলার কোষে থাকে। সেই জন্য পাতাতে সালোক সংশ্লেষের হারটা বেশি হয়ে থাকে। এছাড়াও পাতা ছাড়াও কি হয়? সবুজ, দেখবে সবুজ বিভিন্ন রকমের উদ্ভিদের কাণ্ডগুলো সবুজ হয়। তাহলে সবুজ কাণ্ডেও সালোক সংশ্লেষ, সবুজ হলেই সালোক সংশ্লেষ। তাহলে সবুজ কাণ্ডে হয়, সবুজ কাণ্ডে সালোক সংশ্লেষ হয়ে থাকে। সেই সবুজ কাণ্ড কাদের কাদের মধ্যে দেখা যায়? দেখো, তোমরা দেখে থাকবে, যদি একটু গ্রামের দিকে হও তাহলে দেখে থাকবে লাউ আছে, কুমড়ো আছে, পুঁই আছে, এদের কাণ্ডটা সবুজ। তাহলে কি হবে? লাউ, কুমড়ো, তারপরে পুঁই, এদের কাণ্ডে সালোক সংশ্লেষটা হয়ে থাকে। ঠিক আছে, এদের কাণ্ডে সালোক সংশ্লেষ হয়। তাছাড়াও এই যে ফুলের নিচের দিকে এটা বীতি বলা হয়। এই বীতিটা কি? সবুজ কালারের হয়ে থাকে। এগুলো বৃত্তাংশগুলো সবুজ কালারের হয়। তাহলে যেহেতু বীতিটা সবুজ কালারের হয়ে থাকে, তাই ফুলের বীতিতেও সালোক সংশ্লেষ হয়। তাহলে ফুলের বীতি। আবার দেখবে কিছু কিছু ফুলের পাপড়ি নিচের পোর্শনগুলো, যেমন হচ্ছে শাপলা আছে, শাপলার নিচের পাপড়িটা দেখবে সবুজ বর্ণের হয়, যেটা প্রথম অবস্থায় ঢেকে রাখে। এখানেও সবুজ বর্ণের, তাহলে এখানেও সালোক সংশ্লেষ। তাহলে কিছু কিছু ফুলের পাপড়ি, তাহলে প্রথমে কি বলবো? তাহলে হচ্ছে ফুলের সবুজ বৃতিতে হবে। এগুলো কিন্তু পরীক্ষায় দেয় শর্ট হিসাবে। তাহলে ফুলের সবুজ বৃতি, তারপরে ফুলের সবুজ পাপড়ি, এইগুলোতে আমি এখানে লিখে দিই শাপলা ফুল। ঠিক আছে, শাপলা ফুলে সালোক সংশ্লেষ হয়ে থাকে। এবং আমরা জানি উদ্ভিদের মূলটা সবসময় মাটির নিচে প্রবেশ করে এবং আলোর বিপরীত দিকে প্রবেশ করে থাকে। সেই জন্য উদ্ভিদের মূল হচ্ছে সাদা হয়, অর্থাৎ ক্লোরোফিল বিহীন হয়। কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে যাদের মূলটা সবুজ বর্ণের হয়ে থাকে এবং তারা সালোক সংশ্লেষ করতে পারে। এবার তোমাদের কোশ্চেন দেয় যে কোন উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয়। আমি এবার বলবো সেটা কোন উদ্ভিদের মূলে সালোক সংশ্লেষ হয়। তাহলে কিছু কিছু উদ্ভিদ আছে তাদের মূলে সালোক সংশ্লেষ হয়। কোন উদ্ভিদ? গুলঞ্চ নামক একটা উদ্ভিদ আছে, সেই গুলঞ্চের আত্তীকরণ মূলে সালোক সংশ্লেষ হয়। তাহলে গুলঞ্চের আত্তীকরণ মূলে কি হয়? সালোক সংশ্লেষ হয়। তাহলে হচ্ছে গুলঞ্চের আত্তীকরণ মূলে সালোক সংশ্লেষ হয়ে থাকে। এছাড়া কিছু কিছু সবুজ শৈবাল আছে।
সবুজ শৈবাল আছে, সবুজ মানেই সালোক সংশ্লেষ করতে হবে, তাহলে সবুজ শৈবাল। কি কি সবুজ শৈবালের মধ্যে আছে? নস্টক আছে, ভলবক্স আছে, তারপরে আছে উরোগোনিয়াম আছে, লিখে দিচ্ছি আমি। তাহলে সবুজ শৈবালটা কি? সবুজ শৈবাল হচ্ছে, সবুজ শৈবালের মধ্যে আছে তোমার, তাহলে সবুজ শৈবাল, সবুজ শৈবাল, সবুজ শৈবালের মধ্যে কি কি আছে? সবুজ শৈবালের মধ্যে আছে নস্টক, নস্টক, উরোগোনিয়াম, উরোগোনিয়াম, তারপরে তোমার আছে ভলবক্স, ভলবক্স, তারপরে আছে কারা, এগুলো কিন্তু সব শৈবাল। এই সমস্ত শৈবালে হচ্ছে সালোক সংশ্লেষ হয়ে থাকে। এবং সাধারণত প্রাণী তো পরভোজী হয়, কিন্তু কিছু প্রাণী আছে যারা এককোষী, একটি মাত্র কোষ দ্বারা গঠিত। সেই এককোষী প্রাণীদের দেহেও সালোক সংশ্লেষ হয়। সেই এককোষী প্রাণীগুলো কি কি? তাহলে এককোষী প্রাণী আছে, যেমন কি আছে, ইউগ্লিনা আছে, ক্রাইসাবেমা আছে। তাহলে এককোষী প্রাণী, এককোষী, এককোষী প্রাণী, এককোষী প্রাণীর মধ্যে কি? ইউগ্লিনা। এককোষী প্রাণীর মধ্যে ইউগ্লিনা। আর কি আছে? ক্রাইসাবিমা, ক্রাইসাবিমা, এটা হচ্ছে এককোষী। ঠিক আছে, এদের দেহে কি হয়? সালোক সংশ্লেষ হয়ে থাকে। এবং ব্যাকটেরিয়া আছে, তাহলে আমরা দেখো পরপরই দেখছি কিছু কিছু। আবার কিছু ব্যাকটেরিয়া আছে, রেডোস্পাইরিলাম, রেডোসিউডোমোনাস, এই সমস্ত ব্যাকটেরিয়া, এদের দেহে সালোক সংশ্লেষটা হয়। তাহলে কি কি ব্যাকটেরিয়া আছে? তাহলে কিছু সবুজ ব্যাকটেরিয়া, তাহলে হচ্ছে সবুজ ব্যাকটেরিয়া, এটা লিখলেও হয়, সবুজ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। তাহলে সবুজ ব্যাকটেরিয়ার মধ্যে কি কি আছে? সবুজ ব্যাকটেরিয়া আছে রেডোস্পাইরিলাম, রোডো, রোডোস্পাইরিলাম, রোডোস্পাইরিলাম আছে, রোডোসিউডোমোনাস, রোডোসিউডোমোনাস, রোডোসিউডোমোনাস। ঠিক আছে, এদের দেহে সালোক সংশ্লেষ হয়। তাহলে আমরা দেখলাম যে সালোক সংশ্লেষটা কোথায় ঘটে, বা সালোক সংশ্লেষ স্থান বোঝা গেল। তাহলে সালোক সংশ্লেষ হচ্ছে এই সমস্ত উদ্ভিদ, প্রাণী এবং এদের ভিতরে ঘটে থাকে। এইবার সালোক সংশ্লেষের সময় দেখলাম, সালোক সংশ্লেষের স্থান দেখলাম। এখন তোমাদের কোশ্চেন দেয় যে, আমরা তো বললাম যে সালোক সংশ্লেষ সাধারণত পাতাতে হয়ে থাকে, অর্থাৎ উদ্ভিদের পাতাকে, উদ্ভিদের পাতাই হচ্ছে রান্নাঘর, ওদের পাতাকে রান্নাঘর বলা হয়। এবার এখানে কোশ্চেন দিতে পারে যে পাতাকেই সালোক সংশ্লেষের প্রধান স্থান হিসাবে গণ্য করা হয়েছে কেন? যে পাতাই যে উদ্ভিদের সালোক সংশ্লেষের প্রধান স্থান, কেন? দেহের মধ্যেও তো সবুজ অংশ আছে, তাহলে দেহকে বলা হচ্ছে না কেন? তার কতগুলো কারণ আছে। এই কারণগুলোর জন্য পাতাকে প্রধান সালোক সংশ্লেষকারী স্থান হিসাবে গণ্য করা হয়ে থাকে। তাহলে কোশ্চেনটা কি? পাতাকে সালোক সংশ্লেষের প্রধান স্থান হিসাবে গণ্য করা হয় কেন? ঠিক আছে, তাহলে আমি পয়েন্টগুলো বলি কি জন্য গণ্য করা হয়। 1 নম্বর হচ্ছে পত্রফলকটা কি হয়? চ্যাপ্টা এবং প্রসারিত। পত্রফলকটা যেহেতু চ্যাপ্টা এবং প্রসারিত হয়, ফলে কি হয়? ফলে সূর্যালোকের যে কিরণ রশ্মি, সেটা অধিকাংশই পাতার উপরে আপতিত হয়। তাহলে পত্রফলক চ্যাপ্টা এবং প্রসারিত হওয়ার ফলে সূর্যালোকের আপতিত আলোক রশ্মি প্রায় অধিকাংশটাই শোষিত হয়ে থাকে। 2 নম্বর কারণ, পত্রফলকটা প্রসারিত এবং চ্যাপ্টা হওয়ার ফলে কি হয়? এতে পত্ররন্ধ্রের সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ পত্ররন্ধ্রের সংখ্যা বেশি থাকে। যদি পত্ররন্ধ্রের সংখ্যা বেশি থাকে, তাহলে পরিবেশের সঙ্গে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য, আদান প্রদানটা কি হবে? ভালো হবে এবং পরিমাণ মতো হবে। আর একটা কারণ,
পাতার মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টের সংখ্যা, তাহলে পাতায় যে মেসোফিল কলা আছে সেই পাতায় মেসোফিল কলা ক্লোরোপ্লাস্টের সংখ্যা খুব বেশি পরিমাণে থাকে, অর্থাৎ অধিক পরিমাণে থাকে, সেই জন্য একে গণ্য করা হয়ে থাকে। আর 4 নম্বর কারণ, এখানে আর 4 নম্বর কারণ হচ্ছে পত্রফলকটা অসংখ্য বিন্যস্ত শিরাস্তর থাকে, মানে শিরা থাকে, যে পাতা এরকম একটা পাতা যদি দেখি, এই যে এইগুলো শিরাস্তর থাকে, অসংখ্য এরকম শিরাস্তর থাকে, ঠিক আছে। তাহলে অসংখ্য শিরাস্তর থাকে, পত্রকে কি হয়, শিরাস্তর থাকে, যে জাইলেম বাহিকা দিয়ে, যেমন জল, জাইলেম বাহিকা দিয়ে কি করবে, জলটা পরিবহন করবে, তাহলে জাইলেম বাহিকা দিয়ে জল পাতা সরবরাহ হয়, তেমনি সালোক সংশ্লেষে উৎপন্ন খাদ্য একদিকে জাইলেম বাহিকা দিয়ে জল, জাইলেম বাহিকা দিয়ে কি হবে, জলটা সরবরাহ হবে, যত এগুলো শিরাগুলো বেশি থাকবে তত বেশি জল সরবরাহ হবে। আবার এই পাতাতে খাদ্য তৈরি হচ্ছে, পাতা থেকে খাদ্যটা কি হবে, আবার সারা দেহে সরবরাহিত হবে, অর্থাৎ ফ্লোয়েম কলার মাধ্যমে পাতা হচ্ছে খাদ্যবস্তু সরবরাহ হবে। এই দুটো কারণের জন্য, এবং উপরে যে কতগুলো কারণ বললাম আমি লিখিনি বোর্ডে, অবশ্য মুখে বলে দিয়েছি, যদি দরকার পড়ে আমাকে কমেন্ট করবে, তাহলে আমি লিখে দেবো, ঠিক আছে। এইবার এই সমস্ত কারণের জন্য পাতাকে প্রধান সালোক সংশ্লেষ স্থান হিসাবে গণ্য করা হয়ে থাকে। এবার আমরা দেখব সালোক সংশ্লেষ কাকে বলে দেখলাম। সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণ এবং তার ব্যাখ্যা, অর্থাৎ সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটা কি এবং তার ব্যাখ্যা লিখে দিই। রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণ, সমীকরণ সালোক সংশ্লেষের, কার সালোক সংশ্লেষে লেখা আছে কিন্তু, তাহলে সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ হচ্ছে, যখন এরা খাদ্য তৈরি করে তখন পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়। কত অণু, 6 অণু কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড শোষণ করলো, এবং মূল দ্বারা কি হয়, জল শোষিত হয়, 12 অণু জল শোষিত হয়ে থাকে, তাহলে এটা লিখি, তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড শোষণ করলো 6CO2, প্লাস মূল দ্বারা 12 অণু জল H2O এটা শোষণ করলো। তারপরে কোথায় ঘটছে, ক্লোরোফিল যুক্ত কোষে, তাহলে ক্লোরোফিল যুক্ত কোষে, কার, সূর্যালোকের উপস্থিতিতে, তাহলে সূর্যালোকের উপস্থিতিতে কি হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া করে এক অণু গ্লুকোজ তৈরি করে, গ্লুকোজের সঙ্গে C6H12O6, ঠিক আছে। তাহলে এখনো গ্লুকোজ, 6 অণু কি উৎপন্ন করবে, জল, 6 অণু জল উৎপন্ন করবে, আর উৎপন্ন করবে হচ্ছে 6 অণু অক্সিজেন O2, 6 অণু অক্সিজেন উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে রাসায়নিক সমীকরণ, সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ। আবার বলছি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু জল, ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে 1 অণু গ্লুকোজ বা শর্করা বা দাক্ষা শর্করাও বলা হয়, এবং 6 অণু জল আর 6 অণু অক্সিজেন উৎপন্ন করে থাকে। এইটা পরীক্ষায় দেয় অনেক সময়, যে সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণটা লেখো এবং ব্যাখ্যা করো। তাহলে এবার আমরা ব্যাখ্যা করব, কি ব্যাখ্যা করব, দেখো ক্লোরোফিল কর্তৃক, এই যে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল কর্তৃক কি করছে, সূর্যালোক শোষণ করছে। তাহলে 1 নম্বর হচ্ছে ক্লোরোফিল কর্তৃক, ক্লোরোফিল কর্তৃক ক্লোরোফিল কর্তৃক সূর্যালোক শোষিত হয়, এটা কিন্তু ব্যাখ্যা করছি, ব্যাখ্যা দেয় যে সালোক সংশ্লেষের রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করো, গেল। এইবার দেখো এখানে কত অণু জল ছিল, 12 অণু, 12 অণু জল দেখো ভেঙে গেছে 6 অণু
কি জল উৎপন্ন করেছে আর অক্সিজেন উৎপন্ন করেছে, তাহলে কি হবে, গৃহীত অণুর জল বিশ্লিষ্ট হয়ে যাবে। তাহলে জল বিশ্লিষ্ট হয়ে বা বিশ্লেষণ হয়ে কি উৎপন্ন করছে, অক্সিজেন উৎপন্ন করে, অক্সিজেন উৎপন্ন করে। যেটা এই সমীকরণে তোমরা দেখবে ঠিক সেইগুলোই লিখবে, ঠিক আছে। এবার দেখো কত অণু কার্বন ডাই অক্সাইড গৃহীত হয়েছিল, 6 অণু। অক্সিজেন কত অণু নির্গত হলো, 6 অণু। তাহলে সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড সমপরিমাণ অক্সিজেন ত্যাগ করে। তাহলে 3 নম্বর, সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড সমপরিমাণ অক্সিজেন ত্যাগ করে, সমপরিমাণ অক্সিজেন ত্যাগ করে থাকে। এবার দেখো এখানে কত অণু গ্লুকোজ উৎপন্ন হয়েছে, 1 অণু। তাহলে প্রতি গ্রাম অণু গ্লুকোজ, যে গ্লুকোজ, এই গ্লুকোজটা কি হবে, জারিত গ্লুকোজের মধ্যে প্রায় 686 কিলো ক্যালোরি সৌরশক্তি। তাহলে এই গ্লুকোজের মধ্যে 686 কিলো ক্যালোরি সৌরশক্তি স্থৈতিক শক্তি রূপে সঞ্চিত থাকে। তাহলে লিখলাম 4 নম্বর কি লিখবো, প্রতি গ্রাম অণু গ্লুকোজে, প্রতি গ্রাম অণু গ্লুকোজে 686 কিলো ক্যালোরি সৌরশক্তি স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ থাকে। বোঝা গেল। আর কি হয়, কার্বন ডাই অক্সাইড বন্ধনে কার্বন ডাই অক্সাইডটা এখানে বিজারক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়। 5 নম্বর, কার্বন ডাই অক্সাইড এখানে বিজারক পদার্থ হিসাবে কাজ করে, ঠিক আছে। এখানে এটা বিজারিত হবে, বিজারক পদার্থ হিসাবে কাজ করে থাকে। কার্বন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে জলটা উৎপন্ন হলো, সেই জলটা কি হয়, সেই জলটা পুনরায় দেহস্থ কোষগুলির মধ্যে আবার শোষিত হবে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে 6 অণু জল উৎপন্ন হলো, সেই 6 অণু জলটা আবার পুনরায় দেহস্থ কোষে শোষিত হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমার রাসায়নিক সমীকরণ এবং তার ব্যাখ্যা। বোঝা গেল। এইবার এত সময় ধরে এত কিছু করছি, তাহলে সালোক সংশ্লেষ যে হলো, সালোক সংশ্লেষের জন্য কি কি পদার্থ লাগছে সেটা এখনো আমরা বলিনি। তাহলে সালোক সংশ্লেষের জন্য আমার কি কি পদার্থ লাগছে, অর্থাৎ সালোক সংশ্লেষের উপাদান। তাহলে সালোক সংশ্লেষের উপাদান, এবার জানবো আমরা উপাদান, কি কি উপাদান লাগে সালোক সংশ্লেষের জন্য। সালোক সংশ্লেষে 2 ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে প্রধান উপাদান আর একটা হচ্ছে সাহায্যকারী উপাদান, ঠিক আছে। তাহলে সালোক সংশ্লেষের উপাদানকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সাহায্যকারী উপাদান আর একটা হচ্ছে প্রধান উপাদান। তাহলে দেখি কি কি কোনগুলো। তাহলে ওকে কয়টা ভাগে, তাহলে সালোক সংশ্লেষে ব্যবহৃত উপাদানগুলিকে 2 ভাগে ভাগ করা হয়। তাহলে উপাদানকে 2 ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে প্রধান উপাদান আর একটা হচ্ছে সাহায্যকারী উপাদান, মানে সাহায্যকারী উপাদান। প্রধান উপাদান আর হচ্ছে সাহায্যকারী উপাদান। বোঝা গেল। তাহলে সালোক সংশ্লেষে 2টো উপাদান, তার মধ্যে প্রধান উপাদানের মধ্যে রয়েছে কি কি রয়েছে, 1 নম্বর রয়েছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, 2 নম্বর হচ্ছে কি
জল H2O। 3 নম্বর কি? সূর্যালোক। 4 নম্বর কি? ক্লোরোফিল, যেটাকে রঞ্জক বলা হয়, ক্লোরোফিল বা রঞ্জক, এখানে রঞ্জক লিখে দিলাম। ঠিক আছে, এই 4টে হচ্ছে প্রধান উপাদান। এবং সাহায্যকারী উপাদানগুলির মধ্যে রয়েছে, এখানটা লিখে অন্য কালি দিয়ে, সাহায্যকারী উপাদানগুলির মধ্যে রয়েছে তোমার হচ্ছে এডিপি, ফুল ফর্ম। এবার সালোক সংশ্লেষের সময় দেখবে কতগুলো ফুল ফর্ম আসে, সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। এডিপি, এডিপি হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট, অ্যাডেনোসিন ডাইফসফেট আমি লিখে দিলাম। এডিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট, অ্যাডেনোসিন ডাইফসফেট। ঠিক আছে, তাহলে অ্যাডি লেখে অনেকে, আমি অ্যাডি লিখে দিলাম, অ্যাডিনোসিন ডাইফসফেট। 2 নম্বর হচ্ছে এনএডিপি, 2 নম্বর হচ্ছে এনএডিপি, নিকোটিনামাইড অ্যাডেনাইড ডাইনিউক্লিওটাইড ফসফেট, নিকোটিনামাইড তাহলে নিকোটিনামাইড আছে অ্যাডেনাইন, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইফসফেট, ঠিক আছে। আর একটা আছে 3 নম্বর, এটা 2, এটা 3 নম্বর আরইউবিপি, রাইবিউলেজ বিসফসফেট, বিসফসফেট, ঠিক আছে। এই কটা হচ্ছে সালোক সংশ্লেষে সাহায্যকারী উপাদান। এবার আমরা এক এক করে জানবো যে সালোক সংশ্লেষে প্রধান উপাদানগুলো, এই কার্বন ডাই অক্সাইড কোথা থেকে গৃহীত হচ্ছে, উদ্ভিদেরা কিভাবে গ্রহণ করছে এবং সালোক সংশ্লেষে এদের ভূমিকাটা কি। অনেক সময় দেয় যে সালোক সংশ্লেষে প্রধান উপাদান দুটো, অর্থাৎ অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড এবং জলের ভূমিকা লেখো সালোক সংশ্লেষে। এগুলো আমরা এবার আলোচনা করব। তাহলে প্রথমে আমরা প্রধান উপাদানগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রধান উপাদানগুলোর ভিতরে রয়েছে, প্রথমে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড সাধারণত কি হয়, একটি প্রধান উপাদান। তাহলে প্রথমে 1 নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড একটি প্রধান উপাদান। উদ্ভিদেরা কি করে, সাধারণ পত্ররন্ধ্রের মাধ্যমে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করে থাকে। কি করে? পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষণ করে থাকে। কিছু কিছু উদ্ভিদ আছে যারা লেন্টিসেল এবং কিউটিকলের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করে নেয়। কিছু কিছু উদ্ভিদ কিসের মাধ্যমে? লেন্টিসেল এবং কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে শোষণ করে। এবার এই কার্বন ডাই অক্সাইড সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, যখন সালোক সংশ্লেষ হয় তখন এই কার্বন ডাই অক্সাইড প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাধারণত 1 অণু গ্লুকোজ তৈরি করতে 6 অণু কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয়। তাহলে কার্বন ডাই অক্সাইড সম্বন্ধে আমরা ভূমিকাটা পেলাম। এইবার দেখি উদ্ভিদেরা, অর্থাৎ স্থলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদ এবং দেখবে কিছু কিছু উদ্ভিদের, যে সমস্ত উদ্ভিদগুলো পুরনো হয়ে গেছে তাদের উপরে দেখবে অনেক ছোট ছোট উদ্ভিদ দেখা যায়, ওদেরকে বলা হয়ে থাকে অর্কিড বলা হয়ে থাকে। এই সমস্ত উদ্ভিদ এরা কার্বন ডাই অক্সাইডটা কিভাবে শোষণ করে। তাহলে প্রথমে আমরা দেখব যে কার্বন ডাই অক্সাইডের উৎস। তাহলে কার্বন ডাই অক্সাইডের কি উৎস, অর্থাৎ কোথা থেকে কার্বন ডাই অক্সাইড গুলো পাবো। তাহলে সাধারণত স্থলজ উদ্ভিদ
স্থলজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড, স্থলজ উদ্ভিদ মানে স্থলভাগে যেগুলো থাকে, স্থলজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের উৎস কি? বায়ুমণ্ডল। তাহলে 1 নম্বর, স্থলজ উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইডের উৎস বায়ুমণ্ডল। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের উৎস গেল স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে। আর যারা জলে নিমজ্জিত থাকে, মানে জলের মধ্যে ডুবে থাকে, তারা জলে যে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড থাকে সেই কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে থাকে, দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড। তাহলে 2 নম্বর, জলজ উদ্ভিদ জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড ব্যাপন ক্রিয়ায় শোষণ করে। বোঝা গেল? তাহলে স্থলজ উদ্ভিদ গেল। এইবার কার্বন ডাইঅক্সাইড সাধারণত পরিবেশ থেকে যদি এইভাবে এরা শুষে নিতে থাকে, তাহলে তো একটা সময় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শেষ হয়ে যাবে। তাহলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের প্রধান উৎস শ্বসন আর দহন। শ্বসন এবং দহন হয়, তখন কি হয়? পরিবেশে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা প্রধান উৎস হিসেবে কাজ করে। এছাড়া বিয়োজন আছে, সন্ধান আছে, এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে 3 নম্বর হচ্ছে শ্বসন, দহন, বিয়োজন, সন্ধান, এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বজায় থাকে। গেল, এটা গেল হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের উৎস গেল। এবার সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইডের তোমার ভূমিকা দেয়, কোশ্চেন দেয়, মুছে দিলাম। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা দেখবো সালোক সংশ্লেষে। 1 নম্বর হচ্ছে, এটা লিখবে একদম খুব ইম্পর্টেন্ট যে কথাটা, ভূমিকার মধ্যে কিভাবে কাজ করে, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে পয়েন্টটা সাধারণত দেয়, শর্ট কোশ্চেন হিসাবে দেয়, যে সালোক সংশ্লেষে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে কোন গ্যাসটাকে, এটা দেয়। তাহলে আমরা লিখব যে কার্বন ডাইঅক্সাইডের প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়। তাহলে কার্বন ডাইঅক্সাইড প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়। প্রধান কাঁচামাল হিসাবে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে? আর কি হয়? সালোক সংশ্লেষে যে এখনো গ্লুকোজ উৎপন্ন হয়, সেই এখনো গ্লুকোজের মধ্যে দেখেছো C6H12O6, দেখো কার্বন আর অক্সিজেন আছে। তাহলে সালোক সংশ্লেষে কি হয়? উৎপন্ন গ্লুকোজ অণুর মধ্যে কার্বন এবং অক্সিজেন পরিবেশ থেকে, কার্বন আর অক্সিজেনটা কিন্তু পরিবেশ থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড থেকে গৃহীত হয় এবং এটা কি করে? অঙ্গার আত্তীকরণ ঘটায়। তাহলে এটা লিখি। তাহলে লিখব যে সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ, 2 নম্বর পয়েন্ট, সালোক সংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ তাহলে উৎপন্ন গ্লুকোজ
এর কার্বন ও অক্সিজেন পরিবেশের কার্বন ডাই অক্সাইড থেকে গৃহীত ও অক্সিজেন পরিবেশের কার্বন ডাই অক্সাইড থেকে গৃহীত এবং এরা অঙ্গারাত্মীকরণ ঘটায়। ঠিক আছে, অঙ্গারাত্মীকরণ ঘটায়। এই গেল হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইডের ভূমিকা। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইড আরো পয়েন্ট আছে, তোমাদের অতগুলো লাগবে না, তাই জন্য অল্প কিছু পয়েন্ট দিয়ে দিলাম কার্বন ডাই অক্সাইডের ভূমিকাগুলো। এবার আমরা কি পড়বো? কার্বন ডাই অক্সাইডের পর কি ছিল? জলও কিন্তু প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কার্বন ডাই অক্সাইডের পরে আমরা পড়বো হচ্ছে জল। জল 2 নম্বর ছিল পয়েন্ট হচ্ছে জল, H2O, জল। জলের উৎসটা কি? তাহলে দেখো, জল হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রধান একটি, তাহলে জল হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় একটি প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এই জল হচ্ছে কি হয়, জল হচ্ছে সবুজ উদ্ভিদ কি করে, মাটির মধ্যে এরকম মাটির স্তর হিসাবে অবস্থান করে থাকে, এরকম স্তর থাকে, এর ভিতরে কোনো বোল্ট থাকে, বোল্টের মধ্যে জলকণাগুলো বিন্দু বিন্দু আকারে অবস্থান করে থাকে। এই স্তরগুলিকে বলে কৈশিক জল স্তর। কৈশিক জল স্তর বলা হয়। এই মূলরোমটা এর মধ্যে প্রবেশ করে এবং এখান থেকে জল সংগ্রহ করে নেয়। ঠিক আছে, তাহলে মূলরোমটা মাটির কৈশিক জল স্তরের মধ্যে প্রবেশ করে এবং সেখান থেকে মূলরোমের মাধ্যমে জল শোষিত হয়ে জাইলেম বাহিকার মাধ্যমে কি করে, কাণ্ডের মধ্য দিয়ে পাতায় পৌঁছায়। গেল, তাহলে হচ্ছে শোষণ করে মেসোফিল কলায় পৌঁছায় এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ উৎপাদনের জন্য 12 অণু জলের প্রয়োজন হয়। তাহলে জলের ভূমিকাটা দেখলাম। তাহলে কি, জল হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটি প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। উদ্ভিদ মূলরোম দ্বারা মাটির কৌশিক জলস্তর থেকে জাইলেম বাহিকার মাধ্যমে মধ্য দিয়ে পাতায় পৌঁছায়, পাতা মেসোফিল কলায় পৌঁছায়। এক অণু গ্লুকোজ তৈরি করার জন্য 12 অণু জলের প্রয়োজন হয়ে থাকে। এবার দেখো, বিভিন্ন রকম, আগের বার দেখলাম যে এরা কোথা থেকে জলটা সংগ্রহ, কার্বন ডাই অক্সাইড সংগ্রহ করছে, ঠিক তেমনই জলটা এরা কিভাবে সংগ্রহ করে, স্থলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদ এরা কিভাবে সংগ্রহ করে থাকে। স্থলজ উদ্ভিদ হচ্ছে জল সংগ্রহের, তাহলে জলের উৎস, তাই তো, কি লিখবো? জলের উৎস, অর্থাৎ কোথায় কোথায় জল থেকে জলের উৎস, সালোক সংশ্লেষের সময় কোথায় কোথায় থেকে জল পায় স্থলজ উদ্ভিদ। 1 নম্বর হচ্ছে স্থলজ উদ্ভিদ। উদ্ভিদ মাটির কৈশিক জল স্তর শোষণ করে। কৈশিক জল স্তর থেকে জল শোষণ করে কৈশিক জলস্তর থেকে। এটা হচ্ছে স্থলজ উদ্ভিদ। আর জলজ উদ্ভিদ যে জলে দ্রবীভূত অবস্থায় সমগ্র দেহ দ্বারাই জল শোষিত হয়। তাহলে যে জলজ উদ্ভিদ, জলের উৎস বিভিন্ন জলাশয়। তাহলে জলজ উদ্ভিদের জলের উৎস বিভিন্ন জলাশয়, বিভিন্ন জলাশয় থেকে জলজ উদ্ভিদরা জল শোষণ করে থাকে। আর যেটা বললাম, অর্কিড বা পরাশ্রয়ী উদ্ভিদ, এরা গাছের উপরে অবস্থান করে এবং মূলগুলো, যে এরকম যদি গাছ হয় তাহলে গাছের উপরে অর্কিডটা অবস্থান করে থাকে। এরকম ভাবে অর্কিড দেখবে
গাছের উপর অবস্থান করে, আর এরকম মূলগুলো নিচের দিকে বাতাসে ঝুলতে থাকে, এটাকে অর্কিড বলা হয়। এই মূলগুলোকে বলা হয় বায়বীয় মূল। এটা পরিবেশের জলীয় বাষ্পটাকে শোষণ করে নেয়। তাহলে অর্কিড বা পরাশ্রয়ী উদ্ভিদের জলের উৎস হচ্ছে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প। অর্কিড বা পরাশ্রয়ী উদ্ভিদের জলের উৎস 3 নম্বর, অর্কিড বা পরাশ্রয়ী উদ্ভিদের জলের উৎস বায়ুমণ্ডলের জলীয় বাষ্প। বায়ুমণ্ডলের জলীয় বাষ্প থেকে এরা জল শোষণ করে থাকে। ঠিক আছে, এবার তোমাদের এখন দেবে না, আগে দিত, অনেক আগে পুরনো, যে উদ্ভিদ মাটির কৈশিক জলস্থল থেকে কিভাবে জলটাকে শোষণ করে। এখন দেয় না, এখন শর্ট কোশ্চেন টাইপের হয়ে গেছে সমস্ত কোশ্চেন, সেই জন্য অত বড় কোশ্চেন দেবে না। ঠিক আছে, তাহলে এইবার দেবে তোমার এই যে সালোক সংশ্লেষে জলের ভূমিকা, যেরকম কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা দেখলাম, এবার হচ্ছে জলের ভূমিকা। সালোক সংশ্লেষে জলের কি ভূমিকা পালন করে থাকে? 1 নম্বর হচ্ছে জল সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এই দুটোই কিন্তু কার্বন ডাইঅক্সাইড আর জল, এই দুটোই কাঁচামাল। জল হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়। জলটা হচ্ছে প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। আর কি হয়, জল সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় ক্লোরোফিল অণু আছে না, তাহলে জল হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় ক্লোরোফিল অণুতে ইলেকট্রন প্রদান করে। এটা পরে দেখব যে ইলেকট্রন প্রদান করে, এবং এই সময় এডিপি অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এটিপিতে পরিণত হয়। এই ইলেকট্রন প্রদান করছে জল, সেই জন্য এটা ওইটাই পরিণত হয়, সেটা দেখবো পরে আমরা। তাহলে এখন হচ্ছে কি হয়, জল সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় ক্লোরোফিল অণুকে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় ইলেকট্রন প্রদান করে। ঠিক আছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় কি করছে, ইলেকট্রন প্রদান করে। এরপরে আমরা পরের দিকে দেখব যে সালোক সংশ্লেষে দুটো দশা, একটা অন্ধকার দশা আর একটা হচ্ছে আলোক দশা। এখানে জলের ভূমিকাটা দেখছি তাই আমি একটু করে বলছি। সালোক সংশ্লেষে অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করার জন্য প্রয়োজনীয় যে জল, তাহলে লিখি সালোক সংশ্লেষে অন্ধকার দশায় 3 নম্বর, সালোক সংশ্লেষে অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড, তাহলে কি হচ্ছে, অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড কে বিজারিত করার জন্য, কার্বন ডাইঅক্সাইড থাকে, সেই কার্বন ডাইঅক্সাইড কে বিজারিত করার জন্য কি করবে, হাইড্রোজেন, প্রয়োজনীয় হাইড্রোজেন জলটাকে বিশ্লিষ্ট করে দেবে। বিজারিত করার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন জল হচ্ছে প্রয়োজনীয় হাইড্রোজেন কি করবে,
জল বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন হয়, প্রয়োজনীয় হাইড্রোজেন জল বিশ্লেষণ হয়ে তৈরি হয়। এই হচ্ছে জলের ভূমিকা, সালোক সংশ্লেষে জলের ভূমিকা। ঠিক আছে, তারপরে আর কি ছিল, আর ছিল হচ্ছে সূর্যালো ও ক্লোরোফিল। আগে ক্লোরোফিল দেখি, তারপরে সূর্যালোক, তাহলে আছে আর হচ্ছে ক্লোরোফিল। এবার সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় সাধারণত ক্লোরোফিল একটি প্রধান ভূমিকা পালন করে। ক্লোরোফিল যদি না থাকতো তাহলে কিন্তু সালোক সংশ্লেষ তারা তৈরি করতে, এই সালোক সংশ্লেষ হতো না, অর্থাৎ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারতো না। তাই ক্লোরোফিল থাকার জন্যই তারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, সহজই হয়ে গেছে। তাহলে ক্লোরোফিল একটা কিন্তু বিশেষ ম্যাটার, যেখানে সালোক সংশ্লেষের প্রধান ভূমিকা পালন করে। কি আছে, সালোক সংশ্লেষে ক্লোরোফিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যেটা হচ্ছে রঞ্জক পদার্থ বলা হয়ে থাকে সালোক সংশ্লেষে। এর ভিতরে ক্লোরোফিল আছে, তোমার এ আছে, বি আছে, সি আছে, ডি আছে, এরকম ক্লোরোফিল আছে। তার ভিতরে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি, এই দুটো রঞ্জক পদার্থ সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সালোক সংশ্লেষে। তাহলে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি, এছাড়া কি আছে, ক্যারোটিন আছে, জ্যান্থোফিল। তাহলে লিখলাম ক্লোরোফিল, ক্লোরোফিল হচ্ছে সবুজ উদ্ভিদ ছাড়া আমরা দেখেছি, ওই যে কতগুলো ব্যাকটেরিয়া দেখলাম, যাদের রেডোস্পাইরালাম, রেডোসিডোমোনাস, এদের দেহে ক্লোরোফিল আছে, সেই জন্য তারা কি করে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে। এইবার আমরা দেখব যে সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকাটা কি। ভূমিকা দেখব, ক্লোরোফিলের ভূমিকা কি, কোশ্চেন দেয় যে সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা কি। তাহলে ক্লোরোফিল কি করে, ক্লোরোফিলের সূর্যালোকের যে অদৃশ্য ফোটন কণা, সেই ফোটন কণাকে শোষণ করতে সাহায্য করে। তাহলে ক্লোরোফিল সূর্যালোকের অদৃশ্য ফোটন কণাকে কি করে, শোষণে সাহায্য করে থাকে বা শোষণ করলো। এইবার ক্লোরোফিলটা যেই সূর্যালোকের অদৃশ্য শোষণ কণাকে শোষণ করলো, ফোটন কণাকে শোষণ করলো, এর মূল দ্বারা কি হয়েছে, জলটা শোষিত হয়ে পাতায় আছে। সেই ক্লোরোফিল হচ্ছে সূর্যালোকের ফোটন কণা শোষণ করার পরে জলটাকে ভেঙে দিল, হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়ন, H+ ও H- আয়নে ভেঙে দেবে। তাহলে কি করবে এরা, এই জলটাকে ভেঙে দেবে, H+ আর OH-, অর্থাৎ হাইড্রোজেন আর হাইড্রক্সিল আয়ন, এই দুটোতে ভেঙে দেবে। ঠিক আছে, বিশ্লিষ্ট করে দেবে। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি হয়, ক্লোরোফিল কর্তৃক সৌরশক্তি শোষণ করে। সালোক সংশ্লেষের সময় ক্লোরোফিল দ্বারা সৌরশক্তি শোষিত হয় এবং সেই শক্তি তার দেহের মধ্যে স্থৈতিক শক্তি রূপে সঞ্চয় করে রাখে। এই একমাত্র ক্লোরোফিলের জন্যই ওটা সম্ভব, এবং শক্তিতে সঞ্চিত করে রাখে, এবং সেই সৌরশক্তিটাকে কি করে, এরা রাসায়নিক শক্তি রূপে সঞ্চয় করে রাখে এবং আত্তীকরণ ঘটাতে সাহায্য করে। তাহলে সৌরশক্তিকে কি করে, এরা রাসায়নিক শক্তিতে, তাহলে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে আবদ্ধ করে রাখে। ঠিক আছে, রাখে গেল। এই হচ্ছে সালোক সংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা, বোঝা গেল। আর একটা আছে যেটা বলা হয় সূর্যালোক, অর্থাৎ আলো। আলোটা কিন্তু মেন ফ্যাক্টর, এখানে দেখা যাচ্ছে প্রধান উপাদানগুলো সব প্রধানই একদম। আর কি আছে, আলো। 4 নম্বর হচ্ছে আলো বা লাইট। ঠিক আছে, আলো বা লাইট, এরা কি করে, এরা সাধারণত সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটা প্রধান অংশ হচ্ছে আলো। আলোটা যদি না থাকতো তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হতোই না।
তাহলে আমরা এখানে এত দূর পর্যন্ত যেগুলো দেখলাম সবটাই পরস্পরের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, অর্থাৎ একটা না থাকলে আর হবে না, আরেকটা না থাকলে হবে না, তাহলে সবই খুবই দরকার এবং গুরুত্বপূর্ণ। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান। আলো একটি অপরিহার্য উপাদান এবং আলোক উৎস হলো সূর্যালোক। আলোক উৎস হলো কি? আলোক উৎস হচ্ছে সূর্য। তাহলে সূর্য হচ্ছে একমাত্র আলোক উৎস, যার উপরে নির্ভর করে সমস্ত উদ্ভিদকুল, প্রাণীকুল, জীবকুল বেঁচে আছে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজ C6H12O6 এর মধ্যে স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ থাকে। কি? এই সৌরশক্তিটা স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ থাকে। কেবলমাত্র ক্লোরোফিল অণুটাই পারে কি করে? সূর্যালোকের অদৃশ্য ফোটন কণাকে শোষণ করতে, আর অন্য কোনো কিছু পারে না, কারণ ক্লোরোফিল ছাড়া সূর্যালোকের শোষণ করতে পারবে না। ঠিক আছে? সূর্যালোক দ্বারা সৃষ্টি যে বর্ণালী হয়, অর্থাৎ সূর্যালোক থেকে 7 রকমের বর্ণালী পাওয়া যায়, তার মধ্যে ক্লোরোফিল এ, ঠিক আছে, যে বর্ণালী সৃষ্টি হয় সেই বর্ণালীগুলিকে হলো দৃশ্যমান বর্ণালী, মানে দেখা যায়, দৃশ্যমান বর্ণালী সূর্যালোক থেকে দেখা যায়। সেই দৃশ্যমান বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 360 থেকে 760 ন্যানোমিটার এর তরঙ্গ দৈর্ঘ্যের ভিতরে হয়ে থাকে। অনেকে 90 দেয়, আমি 90 দিয়েছিলাম আগে মনে হয়। 390 থেকে 760 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য। এই দৃশ্যমান বর্ণালী সাধারণত ওই যে আমরা পড়েছি ছোট থেকে বেনিয়া সহ কলা, অর্থাৎ ভিজিওর 7টা বর্ণ থাকে, তার মধ্যে লাল বর্ণ এবং হচ্ছে নীল রং বেশি মাত্রায় শোষণ হয়। কি? লাল আর নীল, এই দুটো রং, লাল আর নীল, এই রং দুটো কি হয়? বেশি মাত্রায় শোষিত হয়ে থাকে। 7টা বর্ণের মধ্যে বেশি মাত্রায় শোষণ হয়। সালোক সংশ্লেষ শক্তির উচ্চ শক্তি সম্পন্ন, তাহলে সালোক সংশ্লেষে কি হয়? উচ্চ শক্তি সম্পন্ন ফোটন কণাটাকে শোষণ করে এটা উত্তেজিত এবং তেজোময় হয়ে ওঠে, ফলে সেখানটা রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং সৌরশক্তি স্থৈতিক শক্তি রূপে আবদ্ধ থেকে যায়। ঠিক আছে? সৌরশক্তি রূপে আবদ্ধ থেকে যায়। এবার এখানে তোমাদের দিতে পারে যে সালোক সংশ্লেষে সূর্যালোকের ভূমিকা। উৎস তো জানলাই, সূর্য একমাত্র উৎস, এছাড়া এখন বর্তমানে বিজ্ঞান প্রযুক্তিতে কৃত্রিম আলো ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা এবার দেখব সালোক সংশ্লেষে সূর্যালোকের ভূমিকা। তাহলে সূর্যালোকের ভূমিকাটা কি? সূর্যালোক কি কি কাজ করে থাকে? 1 নম্বর হচ্ছে ক্লোরোফিল কণাকে সক্রিয় করা। 1 নম্বর হচ্ছে ক্লোরোফিল কণাকে সক্রিয় করা, এটা ভূমিকা, ওইটা লিখে দিই। তাহলে ক্লোরোফিল কণাকে কি করছে? সক্রিয় করা এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় প্রয়োজনীয় শক্তি প্রদান করা, এবং সালোক সংশ্লেষে প্রয়োজনীয় শক্তি প্রদান করা হলো 1 নম্বর। সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে 2 নম্বর হচ্ছে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে এটিপির মধ্যে, অ্যাডেনোসিন ট্রাইফসফেটের মধ্যে আবদ্ধ হয়। এটিপির মধ্যে আবদ্ধ হয়। ঠিক আছে? তারপরে কি হয়?
সেই রাসায়নিক শক্তি এটিপি সালোক সংশ্লেষের সময়, অর্থাৎ এটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এই রাসায়নিক শক্তিটা সালোক সংশ্লেষের সময় প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। এ কি করে? প্রয়োজনীয় শক্তি যোগান দেয়, ঠিক আছে, প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। আর কি হয় এখানে, সৌরশক্তি কোষস্থ মানে কোষের ভিতরে, সৌরশক্তি কোষস্থ যে ডিএনএ আছে, সেই ডিএনএ কে উচ্চ শক্তি সম্পন্ন, তাহলে কোষস্থ ডিএনএ, ডিএনএ নয়, কোষস্থ ডিএনএ বলছে কেন, এডিপি, এডিপি টেনে আছে তো ডিএনএ, সেই জন্য ডিএনএ হয়ে যাচ্ছে এডিপি। একে কি করে? উচ্চ শক্তি সম্পন্ন, একে কি হয় উচ্চ শক্তি সম্পন্ন এটিপিতে রূপান্তরিত করে। কিভাবে? কোষস্থ যে আছে জল এসে কি করে, জল হচ্ছে সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে যায়, H প্লাস ভেঙে যায়, H প্লাস আর OH মাইনাস ভেঙে যায়, এবং একটা ইলেকট্রন গ্রহণ করে এর সঙ্গে অজৈব ফসফেট যুক্ত হয়, যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করে, এটিপি উৎপন্ন, অর্থাৎ উচ্চ শক্তি সম্পন্ন এটিপিতে পরিণত হয়। সালোক সংশ্লেষে এটা সাহায্য করে যে ফসফেট, অজৈব ফসফেট, এই ফসফেটের সঙ্গে এটা যুক্ত অবস্থায় হয়, সেই জন্য এটাকে বলে থাকে ফটোসিনথেটিক ফটোফসফোরাইলেশন। যেহেতু ফসফেট যুক্ত হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে ফটোসিনথেসিস, উপরে লিখি, এখানে লিখে দিই নামটা, ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস ফসফোরাইলেশন, এই প্রক্রিয়াটাকে বলা হয়। তোমাদের কোশ্চেন দেয় ফটোসিনথেসিস ফটোফসফোরাইলেশন বলতে কি বোঝো, তাহলে তখন কি লিখবে? সৌরশক্তি কোষস্থ এডিপি অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপিতে পরিণত হয়, এটাকেই বলা হয়ে থাকে ফটোসিনথেসিস ফটোফসফোরাইলেশন। 1 নম্বরের জন্য যদি আসে তাহলে এটা লিখবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, এবং সাবস্ক্রাইব বোতাম সাবস্ক্রাইব করবে, আর উপরে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিও যখন আসবে তখন তোমার কাছে আগে পৌঁছে যাবে। ঠিক আছে?